ব্যাংকে রাখা টাকা কি আদৌ সুরক্ষিত? দেখুন, পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে শুধু সাধারণ মানুষের টাকাই নয়, মনে হচ্ছে সরকারের টাকাও আর নিরাপদ নেই। সম্প্রতি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের একটা ব্রাঞ্চ থেকে কর্মচারীরা মিলেমিশে লক্ষ কোটি নয়, পুরো ৫৯০ কোটি টাকা গায়েব করে দিয়েছে। আর এই অ্যাকাউন্টগুলো ছিল খোদ হরিয়ানা সরকারের। এই খবরটা সামনে আসার পর থেকেই একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি সরকারের টাকায় সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের জমানো টাকার কি হবে? অঙ্কটা একবার ভাবুন তো, ৫৯০ কোটি টাকা। এটা কিন্তু কোনো ছোটখাটো রকম নয়। এই বিশাল পরিমাণ টাকা কিভাবে দিনের আলোয় একটা ব্যাংক থেকে উবে গেল, সেটাই আমরা আজ দেখব। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই বিশাল পরিমাণ টাকা চুরি হয়েছে শুধুমাত্র একটা ব্যাংক ব্রাঞ্চ থেকে। কোনো বিশাল নেটওয়ার্ক বা বাইরের হ্যাকার নয়, একটা শাখারই কিছু অসাধু কর্মচারী মিলে এই অবিশ্বাস্য কাণ্ডটা ঘটিয়েছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, যদি সরকারি তহবিলই এইভাবে হাওয়া হয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের টাকা কি সত্যিই সুরক্ষিত? এই ঘটনাটা আমাদের দেশের পুরো ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। আচ্ছা, চলুন তাহলে এই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখি, এই ৫৯০ কোটি টাকার কেলেঙ্কারিটা ধরা পড়ল কিভাবে। আর মজার ব্যাপার হলো, কোনো অডিট বা তদন্ত করে কিন্তু এটা ধরা পড়েনি, বরং সরকারের একটা পলিসি বদলানোর কারণে এই জালিয়াতিটা হঠাৎ করে প্রকাশ্যে চলে আসে। ঘটনাটা শুরু হয় যখন হরিয়ানা সরকার ঠিক করে যে তাদের সব ফান্ড সরকারি ব্যাংকে সরিয়ে নেওয়া হবে। সেই মতো কর্মকর্তারা যখন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্রাঞ্চে যান অ্যাকাউন্ট ট্রান্সফার করতে, তারা তো নিজেদের অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে হতবাক। কোটি কোটি টাকা গায়েব। সব মিলিয়ে হিসেব করে দেখা যায় মোট ৫৯০ কোটি টাকার কোনো হদিশ নেই। একবার ভাবুন, সরকার যদি এই সিদ্ধান্তটা না নিত, তাহলে হয়তো এই জালিয়াতি আরও অনেকদিন ধরে চলত, আর টাকার অঙ্কটাও হয়তো আরও অনেকগুণ বেড়ে যেত। আরও অবাক করার মতো বিষয় হল, এই ৫৯০ কোটি টাকার মধ্যে ৪৫০ কোটি টাকাই ছিল ফিক্সড ডিপোজিট বা এফডিতে, যেটাকে কিনা আমরা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে মনে করি। সরকার এখানে টাকা রেখেছিল কারণ ব্যাংকটা ৭.৫% সুদ দিচ্ছিল, যা বেশ ভালো একটা অফার ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই বেশি সুদের লোভই বিপদ ডেকে আনল। তো প্রশ্ন হলো, এই কাজটা করা হলো কিভাবে? চলুন এর পরের অংশে গিয়ে দেখি ঠিক কী পদ্ধতিতে এই পুরো পরিকল্পনাটা সফল করা হয়েছিল। অনেকেরই হয়তো মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো মারাত্মক হাইটেক সাইবার অ্যাটাক ছিল, কিন্তু আসল ঘটনাটা শুনলে অবাক হতে হয়। এই পুরো জালিয়াতিটা কোনো অনলাইন হ্যাকিংয়ের মাধ্যমে হয়নি, বরং এটা ছিল একেবারে পুরনো দিনের ম্যানুয়াল, মানে কাগজপত্রের উপর ভিত্তি করে করা একটা জালিয়াতি। আর যেটা করেছে ব্যাংকেরই ভেতরের কর্মচারীরা। এই জালিয়াতির পদ্ধতিটা ছিল আশ্চর্যজনকভাবে সহজ। মাত্র দুটো ধাপে কাজটা করা হয়েছে। প্রথমত, কর্মচারীরা সরকারের নামে জাল অথরাইজেশন লেটার তৈরি করে, যেখানে জাল স্ট্যাম্প আর সই ব্যবহার করা হয়। এই চিঠিগুলো দেখিয়েই তারা সময়ের আগে ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, এই জাল চিঠি যারা তৈরি করেছিল, তারাই আবার ব্যাংকের তরফ থেকে সেগুলোকে অ্যাপ্রুভ বা অনুমোদন দিয়েছিল। মানে পরীক্ষাও তারা নিজেরাই দিচ্ছিল আর খাতাও নিজেরাই দেখছিল। এফডি ভাঙার পর টাকাটা যখন সরকারি অ্যাকাউন্টে আসে, তখন দ্বিতীয় ধাপে তারা কয়েক ডজন জাল চেক ব্যবহার করে সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেয়। তদন্তে উঠে এসেছে যে মোট ৩৯১টা জাল লেনদেনের মাধ্যমে টাকা সরানো হয়েছে, আর এই টাকাটা পাঠানো হয়েছে ১৭০টা আলাদা আলাদা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টগুলোর মালিকদের মধ্যে অনেক ব্যবসায়ী এবং রিয়েল এস্টেট ফার্মও আছে। এখন তদন্ত চলছে যে তারা এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিল, নাকি শুধুমাত্র তাদের অ্যাকাউন্টের অপব্যবহার করা হয়েছে। এই খবরটা যেই না বাজারে এলো, সঙ্গে সঙ্গে এর একটা বিরাট প্রভাব পড়ল। বিনিয়োগকারীদের মধ্যে রীতিমতো একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায়। কেলেঙ্কারিটা যে ঠিক কতটা বড়, সেটা এই হিসেবটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ব্যাংকের তৃতীয় কোয়ার্টারের লাভ ছিল প্রায় ৭৫৩ কোটি টাকা, আর এই কেলেঙ্কারির অঙ্কটা হলো ৫৯০ কোটি টাকা। মানে ভাবুন, একটা ব্রাঞ্চের জালিয়াতি পুরো কোম্পানির প্রায় ৩ মাসের লাভটাই প্রায় শেষ করে দিল। এটা যে কোনো ব্যাংকের জন্য একটা বিশাল বড় ধাক্কা। আর এর ফল যা হওয়ার তাই হলো। খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ২০% পড়ে যায়। এটা থেকেই বোঝা যায় যে বিনিয়োগকারীরা ব্যাংকের ওপর থেকে তাদের আস্থা কতটা হারিয়ে ফেলেছিল। শুধু যে আইডিএফসি ব্যাংকের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, এর আজ গিয়ে পড়েছে অন্য ব্যাংকের উপরেও। এই কেলেঙ্কারির প্রায় ৪৭ কোটি টাকা এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এই খবরটা সামনে আসতেই সেই ব্যাংকের শেয়ারের দামও ৫-৬% কমে যায়। এটা প্রমাণ করে যে ব্যাংকিং সিস্টেমে বিশ্বাস কতটা ঠুনকো হতে পারে।
আসলে এই একটা ঘটনা শুধু একটা ব্যাংকের সমস্যা নয়, এটা আমাদের গোটা ব্যাংকিং সিস্টেমের একটা বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইনভেস্টমেন্টের দুনিয়ায় একটা থিওরি আছে, ককরোচ থিওরি। এর মানে হলো, যদি আপনি একটা আরশোলা দেখতে পান, তার মানে দেওয়ালে বা পর্দার আড়ালে আরও অনেক লুকিয়ে আছে। বিনিয়োগকারীরা এখন ঠিক এই ভয়টাই পাচ্ছেন। তাদের মনে হচ্ছে আইডিএফসি ব্যাংকের একটা শাখায় যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে হয়তো অন্য শাখাতেও এরকম অনেক সমস্যা লুকিয়ে আছে যা এখনও সামনে আসেনি। এই কেলেঙ্কারির পিছনে যে মানসিকতাটা কাজ করে, সেটাই একটা কথা থেকেই স্পষ্ট হয়ে যায়। তাদের কোনো ভয় নেই, ধরা না পড়লে তো ভালোই, আর ধরা পড়লেও তেমন কিছুই হয় না। এই ধরনের অপরাধীদের মনে হয়তো কঠোর শাস্তির ভয়টাই নেই, আর এই কারণেই ব্যাংক জালিয়াতির ঘটনা হয়তো দিন দিন বেড়েই চলেছে। তো এই পুরো ঘটনা থেকে সাধারণ মানুষের জন্য শেখার কি আছে? নিজেদের কষ্ট করে জমানো টাকা সুরক্ষিত রাখার উপায়টা কি? চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টাকা সুরক্ষিত রাখার জন্য প্রথম পছন্দ হওয়া উচিত সরকারি ব্যাংক। যদি প্রাইভেট ব্যাংকেই টাকা রাখতে হয়, তাহলে দেশের সেরা ২-৩টে নামকরা ব্যাংকের মধ্যেই থাকা ভালো। একটা কথা মনে রাখা খুব দরকার, যে টাকাটা সুরক্ষার জন্য রাখা হচ্ছে, সেটার ক্ষেত্রে ১-২% বেশি সুদের পিছনে ছোটা একেবারে বুদ্ধিমানের কাজ নয়। যদি বেশি রিটার্নই দরকার হয়, তার জন্য মিউচুয়াল ফান্ডের মতো অন্যান্য বিনিয়োগের রাস্তা তো খোলাই আছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে একটা ওটিপি ছাড়া একটা ছোট লেনদেনও হয় না, সেখানে শুধুমাত্র কিছু কাগজের চিঠির ওপর ভরসা করে কিভাবে কোটি কোটি টাকা এদিক ওদিক হয়ে যেতে পারে? প্রশ্নটা হলো, আমাদের ব্যাংকগুলো কি ভবিষ্যতের স্ক্যাম ঠেকানোর জন্য অতীতের অস্ত্র দিয়েই লড়ছে? এই বিষয়ে আপনাদের কি মত কমেন্টে জানাতে পারেন।